আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন জি7 সম্মেলনে ইউরোপ সফরে তখন মার্কিন রণতরী কৃষ্ণ সাগরে প্রবেশ করে। বাইডেনের ইউরোপ সফরের পাশাপাশি ন্যাটোর বৈঠকের প্রস্তুতি তখন চলছিল। রাশিয়া যখন ইউক্রেনের তৎপরতা বাড়াচ্ছে তখন এই অঞ্চলে মার্কিন রণতরীর উপস্থিতিকে বিশ্লেষকরা খুবই গুরুত্বের সাথেই বিবেচনা করছেন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির নানা দিক নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রতিবেদনটি তৈরি করেছেন আহমেদ আবদুল্লাহ। মার্কিন রণতরী ইউএসএস লাবুন 11 জুন বসফরাস প্রণালী পার হয়। প্রেসিডেন্ট জো বাইডেন তখন যুক্তরাজ্যে জি7 নেতৃবৃন্দের সাথে বৈঠক করছিলেন। ইউএসএস লাবুন হচ্ছে মার্কিন নৌবাহিনীর আর্লেইখ বুর্কে এক ধরনের ডেস্ট্রয়ার। মার্কিন নৌবাহিনীর চ্যাপলিন কর্পসের ক্যাপ্টেন জন ফ্রান্সিস লাবুনের নামানুসারে এর নামকরণ করা হয়। 1993 সালে এই ডেস্ট্রয়ারটি উদ্বোধন করা হয়েছিল। কমিশন হয়েছিল 1995 সালে। 2012 সালে লিবিয়ায় মার্কিন কূটনৈতিকদের উপর হামলার পর ইউএসএস লাবুনকেই লিবিয়ার উপকূলে মোতায়েন করা হয়েছিল। 2015 সালে রাশিয়া যখন ক্রিমিয়াকে রাশিয়ান ফেডারেশনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় তখনও একবার ইউএসএস লাবুনকে কৃষ্ণ সাগরে পাঠানো হয়েছিল। 2018 সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। এই অভিযোগে ইউএসএস লাবুন থেকে সিরিয়ায় বাশার বাহিনীর উপর টমহক মিসাইল নিক্ষেপ করা হয়। এই রণতরীকে এবার কৃষ্ণ সাগরে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইসেনহোয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে সংযুক্ত এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও বর্তমানে কৃষ্ণ সাগরে কাজ শুরু করেছে বলে শিপ স্পটার্সদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ নৌবহর একটি বিবৃতিতে জানায় ইউএসএস লাবুন রণতরীটি মার্কিন নৌবাহিনীর জাহাজ P-8A পেসোডেইন এবং ন্যাটোর E-3A সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সহ কৃষ্ণ সাগরে প্রবেশ করেছে। রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টার বার্তা সংস্থা তাসকে জানিয়েছে তারা কৃষ্ণ সাগরে নতুন রণতরীগুলোর আনাগোনা পর্যবেক্ষণ করছে। সেন্টার থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে আরও জানানো হয় কৃষ্ণ সাগরে রাশিয়ার মোতায়েনকৃত জাহাজগুলো এরই মধ্যে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার লাবুনকে ট্র্যাক করেছে। অর্থাৎ রাশিয়া মার্কিন রণতরীর গতিবিধি পুরো মাত্রায় পর্যবেক্ষণে রাখছে। লাবুন কৃষ্ণ সাগরে এসে পৌঁছানোর মধ্যে দিয়ে এবছরেই মোট পঞ্চমবারের মতো কোনো মার্কিন রণতরী এই এলাকায় প্রবেশ করল। লাবুনের আগে কৃষ্ণ সাগরে মার্কিন নৌজাহাজ USCGC হ্যামিল্টনকে মোতায়েন করা হয়েছিল। হ্যামিল্টন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশের নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে যৌথ মহড়া শেষ করে কৃষ্ণ সাগর ছেড়ে চলে যায়। বিগত কয়েক বছরের মধ্যে হ্যামিল্টন হল একমাত্র মার্কিন কোস্টগার্ড কাটার যা কৃষ্ণ সাগর এলাকায় অপারেশন পরিচালনা করেছে। লাবুনের পাশাপাশি এবার USS CVN-69 স্ট্রাইক জাহাজকেও কৃষ্ণ সাগরে পাঠানো হয়েছে। এছাড়াও উত্তর আরব সাগরে আরও বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ বর্তমানে অবস্থান করছে, যেগুলো আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সম্ভাব্য প্রত্যাহার কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। দু সালে ক্রিমিয়াকে রাশিয়ার মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবেই কৃষ্ণ সাগরে এই ধরনের রণতরী পাঠিয়ে আসছে। ক্রিমিয়া দখলের পর থেকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো নিরাপত্তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়ে। এর আগে গত এপ্রিলে ওয়াশিংটন তুরস্ককে জানায় যে মন্ট্রিয়াক্স কনভেনশন অনুযায়ী বসফরাস এবং দার্ডেনেইলস প্রণালীর মাঝ দিয়ে দুটি রণতরী পাঠানো হতে পারে। ইউক্রেন সীমান্তে রাশিয়া তৎপরতা বৃদ্ধি করেছে বলে যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বলে তুরস্ককে জানানো হয়, যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দুটি রণতরী আর পাঠায়নি। রাশিয়াও ইউক্রেন সীমান্ত থেকে মোতায়েন করা বাড়তি সৈন্য ও সরঞ্জামাদি প্রত্যাহার করার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুতিনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে এখন নানামুখী আলোচনা চলছে। আন্তর্জাতিক চাপের কারণেই পুতিন ইউক্রেন থেকে সরে আসতে বাধ্য হয়েছেন বলে পশ্চিমা বিশ্লেষকরা দাবি করছেন। ইউক্রেন ন্যাটোর সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাক, এটা পুতিন কখনোই চাননি। ধারণা করা হচ্ছে রাশিয়ার আভ্যন্তরীণ রাজনীতিতে হঠাৎ করে পুতিন বিরোধী নেতা
অ্যালেক্সি নাভালনির দিক থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। পুতিন আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে গিয়ে আর্থিক চাপেও পড়েছেন। সিরিয়ায় যুদ্ধ অব্যাহত রাখতে গিয়ে এরই মধ্যে রাশিয়ার অনেক অর্থ ব্যয় হয়ে গিয়েছে। ইউক্রেনের বিদ্রোহীদের পেছনেও অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি নিত্য নতুন প্রযুক্তির অস্ত্র নির্মাণেও রাশিয়াকে অনেক বেশি পরিমাণে অর্থ যোগাতে হচ্ছে। এত সব খরচ নির্বাহ করার পর ইউক্রেনে আগের পরিমাণে সেনা মোতায়েন রাখা পুতিনের জন্য এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। এদিকে G7 ও ন্যাটো সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোকে সক্রিয় করার চেষ্টা করছেন বাইডেন। পূর্ব ইউরোপে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের বিষয়টি এবারের বৈঠকগুলোতে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। জেনেভায় পুতিন বাইডেন বৈঠকের আগে পুতিন এক সাক্ষাৎকারে বলেছেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কে অনেকটাই অবনতি হয়েছে। ইউরোপ সফরের আগে ওয়াশিংটন পোস্টকে জো বাইডেন বলেন, ইউরোপের নিরাপত্তা রাশিয়ার কারণে যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, আমরা তার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে অবস্থান নিয়েছি। রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছে তা আমরা মেনে নিতে পারি না। বাইডেন যখন প্রেসিডেন্ট ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তখনও তিনি ইউক্রেনের পক্ষে ছিলেন। সে সময় মস্কোর পৃষ্ঠপোষকতা পাওয়া প্রশাসনকে গণবিক্ষোভের মধ্যে দিয়ে উচ্ছেদ করা হয়। বাইডেনই যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে ইউক্রেনমুখী রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এমন পরিস্থিতির মধ্যে ন্যাটোর আরেক সদস্য তুরস্কের ভূমিকা নিয়ে জোর আলোচনা চলছে। দেশটি একই সাথে রাশিয়া ও ইউক্রেনের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ মেলানো খুব সহজও নয়। আঙ্কারা এখনও অবধি রাশিয়ার মানচিত্রে ক্রিমিয়ার অন্তর্ভুক্তিতে স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের সাথেও তুরস্কের বেশ কার্যকর প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। তুরস্ক ইউক্রেনকে বেশ কিছু ড্রোন সরবরাহ করেছে এবং ইউক্রেনের কাছ থেকে ইঞ্জিন সহযোগিতা নিয়ে তুরস্ক ও ইউক্রেন একটি যৌথ প্রকল্পে সশস্ত্র ড্রোনও নির্মাণ করেছে। সম্প্রতি আঙ্কারা ইউক্রেনের কাছে বেশ কয়েকটি TB2 বেইরাক্তার সশস্ত্র ড্রোনও বিক্রি করেছে। ধারণা করা হচ্ছে, মস্কো ইউক্রেনের উপর হামলা চালালে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এই ড্রোনগুলো ব্যবহার করবে। তবে তুরস্ক রাশিয়ার সাথে প্রত্যক্ষভাবে কোনো সংঘাতে যাচ্ছে না। এই দুটো দেশের মধ্যে লড়াইটা অনেকটা পরোক্ষভাবে হচ্ছে। সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে তুরস্ক আর রাশিয়া বিপরীতমুখী অবস্থানই গ্রহণ করেছিল, কিন্তু অন্য অনেক ক্ষেত্রে তুরস্ক আর রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েই গেছে। এমনকি মার্কিন আপত্তিকে অগ্রাহ্য করেই তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও ক্রয় করেছে। নাগোর্নো কারাবাখে তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে অস্ত্র ও ড্রোন দিয়ে সহযোগিতা করলেও রাশিয়া ছিল আর্মেনিয়ার পক্ষে, যদিও শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিও হয়। এই যুদ্ধবিরতিকে তুরস্ক ও আজারবাইজানের জন্য বিজয় হিসেবেই বিবেচনা করা হয়, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া ও তুরস্কের সম্পর্ক আবার স্বাভাবিকও হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে ভূ রাজনীতি এখন বেশ অস্পষ্টই হয়ে গেছে। প্রকৃত মেরুকরণটি কিভাবে হচ্ছে, পরাশক্তিগুলো এই অঞ্চলে আরও কতদিন রণতরী মোতায়েন রাখবে তা সময়ই বলে দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।